নিউজ 18 বাংলায় স্বাগত। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান ভরসা ভঙ্গ। ভরসা ভঙ্গ এই কারণে বলছি কারণ ভঙ্গ বিরোধীরা অভিযোগ করছেন যার ওপরে ভরসা রাখার কথা ছিল তিনি ভরসা ভেঙেছেন, ভরসা ভঙ্গ করেছেন, অন্তত বিরোধীদের তেমনটাই অভিযোগ। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য শুনবো, বিরোধীদের বক্তব্য শুনবো। মূলত চারটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম, কেন্দ্রের বিলগ্নীকরণ নীতি নিয়ে বিস্তর হয়েছে। এই সামনে বাজেট অধিবেশন আসছে, বাজেট আসছে, এর মধ্যেই এলআইসি, দুটি ব্যাংক, আরও বেশ কিছু সরকারি সংস্থা যেগুলো বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে, কোট আনকোট বিরোধীদের কথায় বেচে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আরেকটি ইস্যু, কেন্দ্রের কাছে বিপুল টাকা বকেয়া, তিনটি টেলিকম সংস্থার সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই টাকা দিতে হবে, বিপুল পরিমাণ টাকা। সেই টাকা দিতে হলে যথেষ্টই অবস্থা খারাপ হবে টেলিকম সংস্থাগুলির, অন্তত টেলিকম সংস্থাগুলির তেমন দাবি। চাপ কি আমাদের উপরেও পড়বে? সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। পেগাসাস ইস্যুতে হইচই জারি রয়েছে। কেন মোদী সরকার পেগাসাস ইস্যুতে তদন্ত করছে না, সেই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। এবং এর মধ্যে বাংলায় জঙ্গি হামলার আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে, বেশ কিছু জায়গায় নো ফ্লাই জোন ঘোষণা করা হচ্ছে। আমরা এই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন চারজন স্পেশাল গেস্ট। শতরূপ ঘোষ রয়েছেন, সিপিএম নেতা, এবং শ্রমিক দাশগুপ্ত রয়েছেন, বিজেপি নেতা সুদীপ রাহা, তৃণমূল মুখপাত্র সুদীপও রয়েছেন। সৌম্য দত্ত থাকবেন আমাদের সঙ্গে। সৌম্য দত্ত আছেন, এআইবিওসি সাধারণ সম্পাদক রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতে যে বিষয়টা নিয়ে চোখ রাখবো, কারণ কেন্দ্রের নীতি যে বিলগ্নীকরণ, বিরোধীদের দাবি দেশের অর্থনীতির সর্বনাশ করছে মোদী সরকার, আর পাল্টা বিজেপি দাবি করছে দেশের উন্নয়নের জন্যই এই বিলগ্নি। বড় বড় ব্যবসায়ীরা আমাদের টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে, তাই তো সুদের হার কমছে। সরকার তো বলছে যে আবার সরকারি ব্যাংকগুলো নাকি বেসরকারি হাতে দিয়ে দেবে। তাহলে কি হবে কাকু আমাদের? এই নিয়ে চিন্তা বাড়ছে আম জনতার মনে। কেন্দ্র অবশ্য বলছে অন্য কথা। 2021-22 অর্থবর্ষের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুঝিয়ে দেন তাদের সরকারের টার্গেট। That we will come out with a policy of strategic disinvestment of public sector enterprises. The policy provides a clear roadmap for disinvestment in all non-strategic and strategic sectors. চলতি অর্থবর্ষে 1,75,000 কোটির বিলগ্নির প্রস্তাব ছিল নির্মলার বাজেটে। আত্মনির্ভর ভারত প্রকল্পের পরিকাঠামো বরাদ্দের জোগাড়ে বিলগ্নীকরণ, ধার না বাড়িয়ে সরকারি খরচ বাড়া মানে সরকারি কোষাগারে চাপ। ধুঁকতে থাকা কোষাগারে সেই উপায় নেই, ফলে সরকারি সম্পত্তিতে বিলগ্নীকরণের পথে মোদী সরকার। শেয়ার বাজারে এলআইসির শেয়ার, ব্যাংকের বেসরকারীকরণের সিদ্ধান্ত, ভারত পেট্রোলিয়াম, এয়ার ইন্ডিয়া শিপিং কর্পোরেশন, আইডিবিআই ব্যাংকে বিলগ্নীকরণ, গেল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়ামেও বাইরের বিনিয়োগের প্রস্তাব। অ্যান্টি কান্ট্রি সব বিক্রি করে দিচ্ছে, ইন্স্যুরেন্সের টাকা পাবেন তো। আজকে বাজেটে বলেছে 74% বিক্রি করে দেওয়া হবে তার শেয়ার, তার মানে আপনারা গেলেন। দ্রুতই খোলা বাজারে এলআইসির প্রাথমিক শেয়ার ছাড়া শুরু হবে, এই বাদল অধিবেশনেই সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ সিং। অনিশ্চিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভবিষ্যৎ, এসবের জন্য কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। সরকারের ভাঁড়ারে টাকা নেই, ব্যাংক বিক্রি করে দেওয়ার পরে ব্যাংকে যাদের আমানত রয়েছে সেই সাধারণ মানুষের টাকাগুলো ওরা লুটপাট হবে, এবং যেদিকে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের অর্থনীতি, যেদিকে নিয়ে যাচ্ছে দেশটা শেষ হয়ে যাবে। সরকারকে শক্তিশালী করা দরকার, সরকারের ধনসম্পদ বাড়ানো দরকার, কিন্তু এই মোদী সরকার তারা উল্টো কাজটা করছেন, বিপদ ডেকে আনছেন ভবিষ্যৎ ভারতবাসীর জন্য। দেশের যে সমস্ত সম্পদ, সেই সম্পদগুলোকে বিক্রি করে দিচ্ছেন। চিদম্বরমের আমল থেকে, মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন তখন থেকে অ্যাকচুয়ালি এর ভিত করা হয়েছে। তো সেই তো ঘোষিত নীতি, এখন যে অর্থনীতি চলছে সেই অর্থনীতি গোটা বিশ্বের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু সেটা মানে যে বেসরকারীকরণ হয়ে যাচ্ছে তা না। বিরোধীদের একটাই প্রশ্ন, কোষাগারে ঘাটতি, পরিকাঠামো উন্নয়ন যাই কারণ হোক, এলআইসির মতো সংস্থার শেয়ার কেন বাজারে ছাড়া হবে? বিশেষত নিশ্চিত ফেরতের আশায় সরকারি শিলমোহরে ভরসা করে মানুষ যেখানে কষ্ট করে আয় করা টাকা রাখে, আমজনতার সঞ্চয়ের প্রশ্নে আদৌ কি এই ঝুঁকি নিতে পারে কেন্দ্র? নিউজ 18 বাংলা। এলআইসি, জিন্দগি কে সাথ ভি, জিন্দগি কে বাদ ভি। আমি শুরুতেই সুদীপের কাছে চলে যাব। সুদীপ,
তৃণমূল কংগ্রেস যথেষ্টই হইচই করছে এই নিয়ে, যথেষ্টই সুর চড়াচ্ছে, কিন্তু একটা প্রশ্ন বিজেপির তরফ থেকেও করা হচ্ছে যে এতে ঝুঁকি বলা হচ্ছে কেন? প্রচুর বেসরকারি বীমা সংস্থাও তো বাজারে রয়েছে। দেখুন, আমি প্রথমেই বলবো, এই বিজেপি প্রথম থেকে বলে এসেছে যে এরা ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান। আজকে আপনাদের চ্যানেলে এসে বলছি, আমাদের দেশকে আমরা মা বলি। দেশের মায়ের গায়ের গয়না হচ্ছে এলআইসি, দেশের মায়ের গায়ের গয়না হচ্ছে এনটিপিসি, রেল, কোল, সেল, আইডিবিআই, এই সমস্ত সংস্থাগুলো। আর আজকে বিজেপি মায়ের গায়ের সেই সমস্ত গয়নাগুলো বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ আমরা বলছি এটা ভারত মাতার কুলাঙ্গার সন্তান। তারা ভারতবর্ষের সমস্ত সম্পদগুলোকে বিক্রি করে একদিকে দেশ বেচেছে, আর একদিকে ক্ষুধা সূচকে ভারতবর্ষ পাকিস্তান নেপালের থেকেও পিছিয়ে গেছে। সুতরাং এই নরেন্দ্র মোদীর হাতে না দেশের অর্থনীতি সুরক্ষিত, না ব্যাংকে মানুষের টাকা সুরক্ষিত, আর না রাজ্যে রাজ্যে মহিলারা সুরক্ষিত। সুতরাং এই সরকারটার বিরুদ্ধে আমরা বারবার বলছি যে সংসদে বিরোধীদের কথা বলতে দিতে হবে, বিরোধীদের কথা বলার অধিকার দিতে হবে। এবং এই প্রত্যেকটা বিষয় নিয়ে, আজকে পেগাসাস নিয়েও যেটা হয়েছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে আলোচনায় অংশগ্রহণ করতে হবে। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে বারবার আপনারা দেখবেন, যখনই এই ধরনের কিছু ইস্যু নিয়ে আমরা কথা বলতে যাব, অন্য কোনো ইস্যুতে ডাইভার্ট করে দেওয়ার একটা চেষ্টা কেন্দ্রের সরকার, বিজেপি সরকারের রয়েছে। তার কারণ এগুলো নিয়ে কোনো সদুত্তর নেই। কি করে পাবেন? আজকে নির্মলা সীতারামন বলছেন যে আমি তো পেঁয়াজ খাই না, ওই জন্য পেঁয়াজের কেন দাম বাড়লো আমরা জানি না। সুতরাং দায়িত্ব জ্ঞানহীন একটা সরকার। এই সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে দিল্লি থেকে সরাবে। দেখুন, এনারা ভোট চেয়েছিলেন যখন, তখন বলেছিলেন যে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবেন। এখন অ্যাকাউন্টে আমাদের টাকা দেওয়া দূরের কথা, আমাদের অ্যাকাউন্টগুলোই এখন বেহাত হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। ব্যাংক থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে, দেখুন ব্যাংকে আমাদের যে ডিপোজিট রয়েছে, দেখুন আমি ফর এক্সাম্পল আমার একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। আমার কাছে কিন্তু এই চয়েস ছিল যে আমি যখন অ্যাকাউন্টটা করছিলাম, আমি যদি কোনো, আমার সেভিংস অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে, আমি যদি স্টেট ব্যাংকে না করে কোনো বেসরকারি ব্যাংকে করতাম, হয়তো আমি সামান্য একটু হলেও বেশি ইন্টারেস্ট পেতাম। কিন্তু আমি বা আমার মতো কোটি কোটি মানুষ বেসরকারি, একটু বাড়তি ইন্টারেস্টের লোভে বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট না করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমরা করি। এই কারণেই, কারণ আমাদের সাইকোলজিটা হচ্ছে যে সুখের চেয়ে স্বস্তি বড়। আমি 2 পয়সা কম ইন্টারেস্ট পাবো, তাও ভালো, কিন্তু এরকম তারা বেসরকারি ব্যাংকে রাখে, বেসরকারি ব্যাংক সংখ্যাটা খুবই কম, কিন্তু প্রচুর আছে, প্রচুর মানুষ। সুতরাং সেই গ্রাহক সংখ্যাও প্রচুর। সুতরাং সেই বেসরকারি ব্যাংকগুলো রয়েছে। কিছু, আপনার কথাটা ঠিক, কিছু অল্প মানুষ সংখ্যায় অল্প হলেও তারা সেই রিস্কটা নিতে ইন্টারেস্টেড। তুমি কোথা থেকে পাচ্ছ? আমি এই কারণে আপনাকে বলছি যে এটা আমার স্ট্যাটিস্টিক্স নেই। ভারতবর্ষে কত মানুষের রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে, কত মানুষের প্রাইভেট ব্যাংক আছে, স্ট্যাটিস্টিক্স অ্যাভেলেবল। এটা আমার স্ট্যাটিস্টিক্স নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে মানুষ ভারতবর্ষে এই কি বলে বেসরকারি ব্যাংকে টাকা রাখতে চান, তার জন্য ভারতবর্ষে বেসরকারি ব্যাংক রয়েছে। দরকার হলো আরো বেসরকারি ব্যাংকের পরিষেবা নিয়েও কিন্তু আমি তো প্রচুর সময় পাবো না, আমি যদি আমার কথাটা শেষ করে নেওয়ার সুযোগ পাই। তাদের জন্য ভারতবর্ষে বেসরকারি ব্যাংক রয়েছে, অ্যাক্সিস ব্যাংক রয়েছে, এইচএসবিসি রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। এটা যদি যথেষ্ট না হয়ে থাকে, আরো দুটো বাইরে থেকে ব্যাংক আসুক, তারও একটা মানে আছে। কিন্তু সরকারি ব্যাংকগুলোকে বিক্রি করে দেওয়ার কারণটা কি আছে? আপনি যদি বলেন যে আপনার ইনভেস্টমেন্ট দরকার, ফরেন ইনভেস্টমেন্ট দরকার ব্যাংকিং সেক্টরে, আমাদের অর্থনীতিতে এই জিনিসটা হচ্ছে গত 30 বছর ধরে, যে ডিসইনভেস্টমেন্টকে ইনভেস্টমেন্ট বলে চালানো হচ্ছে। আপনার ইনভেস্টমেন্ট মানে কি? বাইরে থেকে লোকে টাকা ঢালবে, ভারতবর্ষে নতুন একটা ইন্স্যুরেন্স কোম্পানি খুলবে, এইটাকে বলা হয় ইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্ট কখন হয়? যখন নতুন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি খুলছে না, যখন এক্সিস্টিং একটা রাষ্ট্রায়ত্ত ইন্স্যুরেন্স কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইনভেস্টমেন্ট নয়, ডিসইনভেস্টমেন্ট। এই প্রসঙ্গে আমি জাস্ট দুটো কথা, আমাকে যদি অ্যালাউ করেন আমি, দেখুন, এক হচ্ছে আমাদের সেভিংসের টাকা বা আমাদের ফিক্সড ডিপোজিটের টাকা বেহাত হয়ে যাওয়ার রিস্ক, এই বহু চর্চিত সুকেন্দ্র শেখর রায়ের কথা আপনারা শোনালেন, ইত্যাদি, এটা আমরা সবাই জানি। এর বাইরে আমি আপনাদেরকে 3টে জিনিস বলছি যেটা ব্যাংক বেসরকারি হয়ে যাওয়ার মানে হচ্ছে, এক, আপনি জানেন ভারতবর্ষে এগ্রিকালচারাল ব্যাংক তো খালি কর্পোরেটদেরকে লোন দেয় না, যে লোন অনেক ইন্টারেস্ট রেটে দেওয়া যায়। এগ্রিকালচারাল লোন আছে, স্টুডেন্ট লোন আছে, একাডেমিক লোন আছে। এই ধরনের লোন একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যেভাবে দেয় বা যে রেটে দেয়, আপনি মনে করেন কালকে বেসরকারি ব্যাংক আসলে সেই রেটে দেবে? 2, ভারতবর্ষে আজকে শহরের পাশাপাশি গ্রামীণ সেক্টরে যেভাবে ব্যাংক তৈরি হয়, মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের একটা থাকে যে গ্রামীণ সেক্টরেও আমাকে এত রুরাল ব্রাঞ্চ করতে হবে, কালকে এই দায়বদ্ধতা বেসরকারি ব্যাংকে থাকবে। এবং 3, আমার শেষ কথা এই প্রসঙ্গে, এমপ্লয়মেন্টের প্রশ্নে, ব্যাংকে যত মানুষ চাকরি করেন, এমনিতেই আপনারা জানেন যে সরকারি ক্ষেত্রের থেকে বেসরকারি ক্ষেত্রে চাকরির হার কীরকম। 3 জনের কাজ একজনকে দিয়ে করানো হয়, তার কোনো ফিক্সড ওয়ার্কিং আওয়ার নেই, তার হচ্ছে মাইনে ইত্যাদি। তো একটা দিক গেলই। ধরুন এসসি এসটি ওবিসি রিজার্ভেশন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টেড রিজার্ভেশন, যে সামাজিক যে হচ্ছে সোশ্যাল জাস্টিসের প্রশ্নগুলো, সামাজিক ন্যায়ের প্রশ্ন চাকরির ক্ষেত্রে, কালকে কোনো বেসরকারি ব্যাংকের মালিক এটা করতে
সে বাধ্য। বেশ, বেশ। সুতরাং এর উত্তর অর্থাৎ কে দেবে? একদম, এবং এই আলোচনাগুলো আপনি- কোথায় হবে? আপনি পার্লামেন্টে হবে নাকি রাস্তায় হবে? ভরসার জায়গাটা এই জায়গা থেকে আমি আসছি, যত দ্রুত সম্ভব এলআইসি আর দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণে কেন্দ্র তৎপর হয়েছে। খুব স্বাভাবিকভাবে বিরোধীরা বলছেন যে প্রশ্নের মুখে আম আদমির সারা জীবনের জমা পুঁজির ভবিষ্যৎ। कभी सोचा है आपके बिना वो कैसे जिंदगी गुजारेंगे? इसीलिए LIC में हम जिंदगी के हर मोड़ पर आपके साथ हैं। LIC, जिंदगी के साथ भी, जिंदगी के बाद भी। ভরসার নাম এলআইসি। এলআইসিতে হয়তো রিটার্ন কম, কিন্তু টাকা মার যাবে না। এ বর্ষা বহু দশকের, অনেক প্রজন্মের। সেই এলআইসি এবার খোলা বাজারে। তাহলে কি ভবিষ্যৎ অনিশ্চিত? অর্থনৈতিক সংস্কারের নতুন ধাপ। বাজারে এবার এলআইসির শেয়ার আনছে কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষেই শুরু হয়ে যাবে শেয়ার বাজারে এলআইসির বিলগ্নীকরণ। দেশের সর্ববৃহৎ বীমা সংস্থা এলআইসি বাজেটে শেয়ার বাজারে এলআইসির আইপিও ছাড়ার ঘোষণা। আইপিওতে ছাড়পত্র দিয়েছে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি। 6 মাসের মধ্যে এই বিলগ্নীকরণ শুরু করতে চায় কেন্দ্র। দ্রুত আইপিও আনার বিষয়ে সংসদে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে জীবন বীমার শেয়ার বাজারে ছাড়া মানে সারা জীবনের সঞ্চয়ের ভবিষ্যৎটাও বাজারের হাতে ছেড়ে দেওয়া, অর্থাৎ সঞ্চয়ের ভবিষ্যৎ অনিশ্চিত। এটা এইটুকু আমরা বলতে পারি, এটা করলে সাংঘাতিক মানুষের যে টাকার বিনিয়োগ, মানুষের যে তার উপর একটা কিন্তু বড় একটা অবশ্যই তারা এটা এক্সপেক্টেড নেয়, আশা প্রদান হয়। কারণ এখনো পর্যন্ত এলআইসি যে সুনামের সঙ্গে কাজ করেছে সেটা কিন্তু অ্যাবসলিউটলি করেছে, তার ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণ মানুষের। 2021-22 অর্থবর্ষের বাজেটে রেল থেকে বীমা, একাধিক ক্ষেত্রে বিলগ্নীকরণ, বেসরকারি বিনিয়োগের প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তালিকায় রয়েছে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং একটি সাধারণ বীমা সংস্থা। বীমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 49 থেকে 74% করতে চায় কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে ব্যাংক বেসরকারীকরণে প্রভাবও সরাসরি পড়বে আম জনতার জীবনে। কারণ সাধারণ মানুষের টাকা আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপদ আশ্রয়ে থাকবে না। ব্যাংকে তালা পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ব্যাংকে তালা ঝুললে ক্ষতিপূরণের অঙ্ক সন্তোষজনক নয়। অভিযোগ, এই সুযোগে ফের মাথাচাড়া দিতে পারে বেআইনি অর্থলগ্নি সংস্থা। এই ধরনের নতুন রূপে সুদখোর মহাজনরা আবার ভারতবর্ষে তারা বিস্তৃত তাদের হাবি হবেন এবং সাধারণ মানুষ যারা প্রান্তিক মানুষ তারা বেসিক ব্যাংকিং সুবিধা থেকে পরিষেবা থেকে বঞ্চিত হবে। চলতি অর্থবর্ষে 1,75,000 কোটি টাকা বিলগ্নির টার্গেট নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। বিরোধীদের অভিযোগ, রাজকোষে ঘাটতি মেটাতে সংস্থা বিক্রির এই কৌশল আদতে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে দেশের অর্থনীতিকেই। কেন্দ্র অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। নিউজ 18 বাংলা।